জ্বলছে আওয়ামী লীগের রিসার্চ প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। জ্বলছে ধানমন্ডি 5-এর হাসিনার বাসভবন সুধা সদন। ধ্বংসস্তূপ ধানমন্ডি 32। আরও আছে, আসছি সেই হিসেবে। তার আগে কিছু প্রশ্ন তৈরি হচ্ছে। এ কোন বাংলাদেশ? কোথায় পৌঁছচ্ছে হাসিনা বিরোধী বিক্ষোভের আঁচ? কার লাভ হচ্ছে? ক্ষতির খতিয়ান কষছে কে? ধানমন্ডির 32 নম্বর বাড়ি স্রেফ একটা বসত বাড়ির নাম্বার নয়, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের হৃৎপিণ্ড। 32 নম্বর থেকে মুক্তির সংগ্রামে কি বক্তব্য আসে তা শুনতে জাতি কান পেতে থাকত। আজ সেই 32 নম্বরের ছোবল মেরেছে মৌলবাদ। মনে হচ্ছে যেন যুদ্ধ বিমান দিয়ে বম্বিং করানো হয়েছে। এই বাড়ি তো মুক্তিযুদ্ধের আঁতুর ঘর, শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তি তো নয়। তাহলে শেখ হাসিনার উপর পুষে রাখা রাগ এই বাড়ির উপর আছড়ে পড়ল কেন? শেখ হাসিনার ভাষণের জবাবে বাংলাদেশে কি ঘটে গিয়েছে, বিশেষ করে 4 এবং 5ই ফেব্রুয়ারি, সেটা মাথা ঠান্ডা করে ভেবে দেখুন। নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ, জ্বলে পুড়ে খাঁক হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস। গলা টিপে মেরে ফেলা হচ্ছে সেই ইতিহাস। মবতন্ত্র প্রতিষ্ঠার মারণ খেলায় সামিল হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে আর কখনোই ইতিহাস এবং ঐতিহ্য এভাবে রাষ্ট্রীয় মদতে ধ্বংস হতে দেওয়া হয়নি। কার ইশারায় এসব হচ্ছে সেটা বুঝতে কারোরই কোনো অসুবিধা হচ্ছে না। কি কি ঘটেছে গত দুদিনে এক নজরে বরং দেখে নেওয়া যাক। সিলেটে জেলাশাসকের কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা হয়, ভেঙে গড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে। চট্টগ্রামে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হয়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজে থাকা বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হয়। খুলনায় শেখ হাসিনার কাকার বাড়ি, সেটাও বুলডোজার দিয়ে ধাক্কা দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়। ভোলায় আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর করা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যশোরে বিভিন্ন স্থানে শেখ মুজিবের আবক্ষ মূর্তি এবং মুরাল ভাঙচুর করা হয়। কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিনের বাহারের বাড়িতে ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ছাত্রীদের শেখ হাসিনা হলের নাম ফলক ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন সংলগ্ন শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়। এটা মাত্র দুদিনের খতিয়ান। দেখেছেন কিভাবে মুখোশের আড়ালে ষড়যন্ত্রের নীল নকশা আঁকছেন ইউনূস এবং তার বাহিনী। মৌলবাদের বিষ ঢেলে কিভাবে একটা বুদ্ধিহীন অশিক্ষিত জেনারেশন তৈরি হচ্ছে বাংলাদেশে। দিনের আলোয় প্রকাশ্যে অপরাধমূলক কাজকর্ম চলছে সরকারি মদতে, সেনাবাহিনীর উপস্থিতিতে। কিভাবে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে ইউনূস নিজের স্বার্থ চরিতার্থ করে চলেছেন ভেবে দেখেছেন কি বাংলাদেশের সাধারণ মানুষ? কি ভয়ানক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তারা? মোটা মাথায় কি বুদ্ধির ছিটে ফোটাও বেঁচে আছে তাদের? গোটা বাংলাদেশ জুড়ে ক্রাইম সিন লিখছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সাধারণ মানুষ কি বুঝতে পারছে যে তারা ইতিমধ্যেই হেরে ভূত হয়ে বসে আছে? দেশ সংস্কারের নামে বিশৃঙ্খলা তৈরি করা ছিল ইউনূসের উদ্দেশ্য, সে কাজে তিনি সফল। এবার এই অপরাধ এবং বিশৃঙ্খলার পরিবেশ যদি জিইয়ে রাখা যায় তাহলে বাংলাদেশে নানা সমস্যা দেখা দেবে, অর্থ সংকট, বেকারত্ব ইত্যাদি, যা ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রি শেষ হয়ে গিয়েছে। শিল্প বলতে সেখানে এখন শুধুমাত্রই জঙ্গি বৃত্তি। কোটা সংস্কার আন্দোলনের জিগির উঁচিয়ে জেল থেকে মুক্ত করা হয়েছে বহু মৌলবাদী, জঙ্গি এবং অপরাধীদের। এবার কিছুই না। এই অশান্তি জিইয়ে রাখলে মানুষ অশিক্ষার চরম অন্ধকারে ডুবে যাবে, বলা ভালো ডুবে যাচ্ছে। যে বেকারত্বের সমস্যা আগে ছিল তা আরও চওড়া হবে, অর্থ সংকট বাড়বে, রোজগার কমবে, ফলে মানুষ ধার করবে। ঋণ নিতে তারা আবার সেই ইউনূসের দ্বারস্থ হবে, মানে ইউনূসের ক্ষুদ্র ঋণের ব্যবসার সেই জাল সুবিন্যস্ত হবে। বাংলাদেশের প্রান্তিক মানুষের থেকে টাকা শুষে নেবে ইউনূস। চড়া হারে সুদ চড়বে বাংলাদেশের প্রান্তিক মানুষের কাঁধে। এই প্রান্তিক মানুষের কষ্টের জমানো টাকা খাটাবে ইউনূস, লাভের গুড় নিজেই খাবে। সেই টাকা খরচ করবে প্রভাবশালী ব্যক্তিদের জন্য।
যাতে নামি দাবি শিরোপা জোটে ইউনূসের, ঠিক যেভাবে 2 নম্বরই করে শান্তির নোবেল পেয়েছিলেন এই ষড়যন্ত্রকারী। 5ই অগস্ট কোটা সংস্কার আন্দোলনের নামে যে ভনিতা হয়েছিল এবং তাতে যে আমেরিকার বাইডেন সরকারের বিশেষ মদত ছিল, সেটা আজ দিনের আলোর মতো স্পষ্ট। এমনি এমনি হাসিনা দেশ ছেড়ে পালাবার পর ইউনূস গদিতে বসলেন, তার জন্য ইউনূসকে ঘুষ দিতে হয়েছে। এতই সহজ অঙ্ক? না, অঙ্ক বিশেষ কঠিনও নয়। বাংলাদেশের প্রান্তিক মানুষকে ক্ষুদ্র ঋণের জালে ফাঁসিয়ে সেদিনও নিজের স্বার্থ চরিতার্থ করতেন ইউনূস, আজও তাই করেন। সেদিনও বাইডেন সরকারকে ফান্ডিং করে বাংলাদেশের ক্ষমতা হাতে নিয়েছিলেন, তার আগেও মোটা টাকার বিনিময়ে নোবেল কিনেছিলেন। আজও সেই প্রান্তিক মানুষের টাকা শুষে ক্ষমতা দখলের লোভ তিনি ছাড়তে পারছেন না। তাই বাংলাদেশকে অশান্ত রাখা ইউনূসের ষড়যন্ত্রের প্রধান উদ্দেশ্য। মোহাম্মদ ইউনূস বরাবরই পাকিস্তানের কায়দায় বাংলাদেশ পরিচালনা করতে চেয়েছেন। তাই এখন মাথা ঠান্ডা রেখে পাকিস্তানের মতো বাংলাদেশকেও দেউলিয়া করে তোলার খেলায় মেতেছেন। ইরান, সিরিয়া, প্যালেস্তাইনের পর বাংলাদেশের নাম সেই লিস্টে নতুন সংযোজন। কে দেবে ভিক্ষা? চীন? চীনের ঠেকা পড়েছে। কে দাঁড়াবে পাশে? পাকিস্তান। তাদের নিজেদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে যে বাংলাদেশের পাশে দাঁড়াবে? হাসালেন কর্তা। প্রশ্ন হচ্ছে, সমন্বয়করা কি করছেন? দেশের মানুষ ক্ষমতা দিয়েছিল সমন্বয়কদের হাতে। দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে লাগাম ছাড়াভাবে। সংখ্যালঘুদের উপর নির্যাতন ক্রমশ বাড়ছে। শহর থেকে শহরতলি বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে সমন্বয়ক এবং সমন্বয়কদের সহযোগী গোষ্ঠীর চাঁদাবাজির সিন্ডিকেট। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে এই কয়েক মাসে। দেশের সেনাবাহিনীকে সমন্বয়করা তাদের ব্যক্তিগত রোষ মেটানোর কাজে ব্যবহার করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কারণে শিক্ষা ব্যবস্থা প্রায় লাটে ওঠার জোগাড়। ধর্মীয় গোঁড়ামি মাথাচাড়া দিয়ে উঠেছে, ফলে শিক্ষা ক্রমশ চলে যাচ্ছে অন্ধকারে। সমন্বয়কদের স্বজন পোষণের কারণে বিভিন্ন জায়গায় বড় বড় পদ দখল করে রাখছে সমন্বয়কদের আত্মীয়রা। শিক্ষক থেকে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা জামাত শিবিরের হাতে নিগৃহীত হচ্ছে প্রত্যেক জায়গায়। আর এই সবের ফলে কার লাভ হচ্ছে? মোহাম্মদ ইউনূসের। ক্ষতিকার হচ্ছে নিজেদের অজান্তেই অন্ধকারে ডুবছে বাংলাদেশের সাধারণ মানুষ। বিশ্ব গণমাধ্যম দেখেছে 32 নম্বরের ধ্বংসস্তূপের সাদা রঙের উপর কালো কালিতে কালেমা লেখা। বিশ্ব গণমাধ্যম দেখেছে 32 নম্বরের ধ্বংসস্তূপের সাদা রঙের ওপর কালো কালিতে কলেমা লেখা পতাকা উড়েছে। এরপর বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বাইরে গেলে লোকজন জিহাদিদের দেশের লোক হিসেবে নাক কুচকাবে। আগে ভিক্ষুক হিসেবে করুণা করত, অবহেলা করত, এখন জিহাদি হিসেবে ঘৃণা করবে। ভাবছেন এতে ভারতের এত মাথা ব্যথা কেন? কারণ বাংলাদেশকে আপন করতে ভারতের কোনো দিনই অসুবিধে হয়নি। হ্যাঁ, বাংলাদেশ ভারত বিরোধিতা করেছে, কিন্তু বারবার বাংলাদেশকে বড় দাদার মতোই আগলে রেখেছে ভারত। তাই যখনই সাহায্যের হাত চেয়েছে তারা হাত ভরিয়ে দিয়েছে ভারত। ভারত সম্প্রীতিতে বিশ্বাসী, বিভেদ বা ঘৃণায় নয়। তাই একজন সচেতন প্রতিবেশী হিসেবে সাবধান করা বাংলাদেশবাসীকে। ভেবে দেখার বার্তা ভারতের তরফে। মস্তিষ্কের সঠিক ব্যবহার করুক বাংলাদেশ, নয়তো বাংলাদেশের গ্লোবাল অ্যাকসেপ্টেন্স কিন্তু প্রশ্নের মুখে। তখন হয়তো প্রাইভেট প্লেনে নিঃশব্দে ধাঁ হবেন ইউনূস, আর বাংলাদেশবাসী হাত কামড়াবেন। দেখবেন বেশি দেরি না হয়ে যায় তখন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।